হ্যালো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা এই টিউটোরিয়ালে কি শিখব? আমরা শিখব ওয়েব ডেভেলপমেন্টের চূড়ান্ত একটি কোর্স। এই ভিডিওতে আমি সোজাসুজি 3টা ভাগে ভাগ করেছি। এই ভিডিওটার সিরিজে আমি সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করতে যা যা দরকার সব শিখাবো। আর আমরা শিখব একদম শুরু থেকে, শুধুমাত্র HTML CSS থেকে নয়। এবং এই সিরিজের শেষ পার্টে আমরা এই ধরনের একটি ওয়েবসাইট ডিজাইন করব। তো সাথেই থাকুন আমাদের পুরো টিউটোরিয়ালটা যতক্ষণ না শেষ হয় খুব মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটা দেখবেন। আমরা এখানে পুরো টিউটোরিয়ালটাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা শিখব যে ফান্ডামেন্টাল অফ ওয়েব ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালে কী আপনাকে জানতে হবে। দ্বিতীয় পর্বে আমরা শিখব যে অ্যাডভান্স পার্ট অফ ফুল কোর্স কনসেপ্ট। এরপরে আমরা তৃতীয় পর্বে চলে যাব এবং তৃতীয় পর্বে যে আমরা একটা বিউটিফুল এবং ফাস্ট এবং রেসপন্সিভ একটা ওয়েবসাইট ডিজাইন করব। তো যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটিকে লার্ন কোড। তো স্টার্টিংয়ে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেইটা হচ্ছে আমাদের একটা কোড এডিটর দরকার। তো কোড এডিটর হিসেবে VS কোডটা আমরা ইনস্টল করে নিব আমাদের পিসিতে। তো অনেক কোড টেক্সট এডিটর আছে, ব্যবহার করতে পারেন। যার যেটা ভালো লাগে সে সেটাই ব্যবহার করবেন। তো আর যদি কোনো পছন্দের কিছু না থাকে তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা VS কোডেই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য VS কোডটা আপনারা পিসিতে ইনস্টল করে নেবেন। আর যার পিসিতে ইনস্টল করা আছে খুবই ভালো। আর দ্বিতীয় কথা, আমাদের একটি ব্রাউজার দরকার, যেটা হচ্ছে গুগলের ক্রোম ব্রাউজার। এটা আমরা আমাদের পিসিতে ইনস্টল করে নেব। যার আছে ভালো এবং যাদের নাই তারা পিসিতে গুগলের ক্রোম ব্রাউজার যেটা, এইটা আমরা ইনস্টল করে নেব। তো ফান্ডামেন্টাল যে কনসেপ্ট আছে সেটা আমি এখন থেকে শুরু করছি। ফান্ডামেন্টাল কনসেপ্টের ভিতরে আমরা জানব কিছু ল্যাঙ্গুয়েজ এবং টুলস যা ওয়েব ডেভেলপমেন্ট করতে আপনার কাজে লাগবে। এটার পরপরই আমরা জানব যে URL কি, HTTP কি, ডোম কি ইত্যাদি নিয়ে। এবং ফান্ডামেন্টালের তৃতীয় ধাপে যে জিনিসটা জানব সেটা হচ্ছে ওয়েবসাইট কিভাবে কাজ করে। তো এটা জানার পরে আমরা চলে যাব যে ডেভেলপার টুলস নামে একটা টুলস আছে, যেখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা ডেভেলপার টুলসের কিছু কাজ আমরা এটা দেখে নেব। আর এই এক ভিডিওতেই আমরা বেসিক HTML এবং CSS এর সম্পূর্ণ কোর্সটা শেষ করব। তারপরে আমরা ঢুকবো যে ভ্যালিডেটিং আমাদের ওয়েব পেজের ভ্যালিডেটিং জিনিসটা কী। তো আরেকটা জিনিস আছে, টুলস আর ল্যাঙ্গুয়েজের ভিতরে যখন আমরা যাব তখন আমরা শিখে নেব যে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি এবং ফুল স্ট্যাক কাকে বলে। আর ফ্রন্ট এন্ড যখন শিখব তখন আমরা ফ্রন্ট এন্ডের সাথে শিখে নেব HTML, CSS, JS। HTML তো আপনারা আগেই জানেন যে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিংবা কোনো একটা কঙ্কাল। আর এই কঙ্কাল দান করানোর পরে আমরা CSS-এ স্টাইল করব। CSS অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ। আর HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখব যেটা হচ্ছে JS শিখবো আমরা ফাংশনালিটির জন্য। তো আমরা ফ্রন্ট এন্ডের জন্য ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেব যে একটা বাড়ি যখন শুধুমাত্র ভিত তৈরি করে 4 তলা তৈরি করা হয়েছে, এখনও কোনো প্লাস্টার করা হয়নি, কিছু না। তো এই জিনিসটা দেখেন আপনারা, এই বাড়িটা কিন্তু একটা কঙ্কাল। তো আমরা এটারে ওয়েব ডেভেলপমেন্টের সাথে তুলনা করি। ওয়েব ডেভেলপমেন্টের HTML হচ্ছে এরকম একটা কঙ্কাল। এরপরে যখন এই বাড়িটিতে প্লাস্টার কিংবা টাইলস, এই যে টাইলসটা লাগানো হচ্ছে এটা কিন্তু স্টাইলিং করা হচ্ছে। তারপরে এই বিল্ডিংটা যখন হয়ে যাবে তখন এর কিছু ফাংশনালিটি অ্যাড করে মানুষ। যখন আপনি যদি একটা সুইচ চাপ দেন সাথে সাথে একটা ফ্যান চলবে কিংবা লাইট জ্বলবে, অথবা আপনি যখন 0 তলা থেকে আপনি 8 তলায় উঠতে যান আপনার একটা লিফটের সিস্টেম থাকবে। এই লিফট সিস্টেমটা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আর মজার যে কথাটা, কীভাবে আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, আমাদের কিন্তু প্রত্যেক দিন 2 থেকে 4 ঘন্টা
এই কোড বিষয়ে পড়াশোনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এভাবে আপনাকে HTML এবং CSS শিখতে হলে সপ্তাহে 6 দিন পুরোপুরি 2 থেকে 4 ঘন্টা আপনার প্র্যাকটিস করে যেতে হবে এবং একদিন আপনি অন্যান্য কাজ করবেন, ঘুরবেন, মনটাকে ফ্রেশ করবেন। আর আপনি প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা আপনি শুধুমাত্র HTML এবং CSS এই কোডগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। এগুলো শেখা শেষ হলে আমরা JS শিখতে শুরু করব। তো আপনি কিন্তু 6 সপ্তাহ কিংবা 1 মাসে সম্পূর্ণ JS শিখতে পারবেন না। JS হয়তো বা বুঝতে পারেন, তাতেও আপনার সময় লাগবে 0 থেকে 1 মাস। এই JS শেখার পরে আমরা চলে যাব একটা ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করে। ফ্রেমওয়ার্ক বলতে আমরা HTML CSS অনেক কোড করব, কিন্তু এই কোডগুলো যেহেতু আমরা সাজিয়ে গুছিয়ে করতে পারি না কিংবা কোনোভাবে সম্ভব হয় না, কোনো না কোনো কারণে আমাদের এই কোডগুলো মানে এদিক ওদিক হয়ে যায়, যেগুলো সাজানো গোছানো থাকে না। তো এই সাজানো গোছানো কোড কীভাবে রাখতে হয় তার জন্য ফ্রন্ট এন্ডের কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন রিঅ্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার। আর রিঅ্যাক্টটা শুধুমাত্র একটা ফ্রেমওয়ার্ক না, রিঅ্যাক্ট হচ্ছে একটা ফ্রন্ট এন্ডের একটা লাইব্রেরি। তো শুধুমাত্র ফ্রেমওয়ার্ক না, তো ফ্রন্ট এন্ডের জন্য আমরা যে জিনিসটা বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে রিঅ্যাক্ট শিখবো, কারণ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সবথেকে বেশি জনপ্রিয় এবং এটা বেশি চাহিদা আছে। এবং এ থেকে রিঅ্যাক্ট যদি কেউ শিখতে পারে তো তার বাৎসরিকের একটা আয়ের পরিমাণ ব্যাপক। এটা আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন, অথবা আপনারা খোঁজখবর নিতে পারেন যে আসলে রিঅ্যাক্টে ভবিষ্যৎ কেমন। তো আমরা রিঅ্যাক্ট শিখব। তারপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেমের জন্য আমরা শিখব গিট। তো আমরা যখন ভার্সন কন্ট্রোল সিস্টেম শিখব তখন আমরা এই গিটটাকেও দেখে নেব। আর গিটের পাশাপাশি আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাবভার্সন আর হচ্ছে মার্সিকুলার। এভাবে আমরা গিট নিয়ে 1 মাস প্র্যাকটিস করব। তারপরে আমরা এবার ওয়েবসাইটের কাজ করব। ওয়েবসাইটের কাজ করার আগে আমরা আরেকটা জিনিস দেখব যে আসলে ওয়েবসাইট কীভাবে কাজ করে। তো এই ব্যাপারে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে HTTPS কেন লেখা থাকে। প্রথমে আমরা যখন ব্রাউজারে একটা ওয়েবসাইটে লেখার পর আমরা ইন্টার দেওয়ার পরে ঠিকই কিন্তু HTTP অথবা HTTPS লেখা থাকে। তো এই জিনিসটা আমরা দেখব। তো এখন শিখে রাখি যে HTTP মানে কি, কিংবা HTTP এই যে পুরো লাইনটা লেখা এইটার অর্থ কী। এটা হচ্ছে একটা URL, আর URL এর অর্থ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেশন। কি এটার ইউনিফর্মটা কেমন, আর রিসোর্সগুলো কী এবং লোকেশনটা কোথার। তো এই রিসোর্সের ভিতরে আমরা যে জিনিসগুলো পেয়ে যাব সেটা হচ্ছে ওয়েব পেজেস। যেরকম আমরা প্রথমে যখন HTML শিখব, CSS শিখব, তো HTML এর যে ডোম ম্যানিপুলেশন আছে, এই HTML এর কাজটা আমরা ওইখান থেকে শিখব। তারপরে আর রিসোর্স বলতে এখানে যে জিনিসটা বোঝায় যে HTML থাকবে, আমাদের এই ওয়েবসাইটে কী কী জিনিসগুলো থাকে, যেমন ওয়েব পেজ ডিজাইন করা থাকে HTML থাকলো, আমাদের ইমেজ থাকে, ভিডিও ফাইলস থাকে, ফন্টস থাকে, এই সবগুলোই কিন্তু এই URL এর এই রিসোর্স যে জিনিসটা আছে, এই রিসোর্স এই সম্পূর্ণ এই ফাইলগুলোকে আমাদের সামনে দেখতে পাই। তো আমরা URL হিট করি। URL হিট করার জন্য আমরা দুইটা জিনিস, আমাদের এখানে URL হিট করার পর দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট। তো আমরা ছোট্ট একটা উদাহরণ আগে দেই যে সার্ভার জিনিসটা কী এবং ক্লায়েন্ট সাইট এই জিনিসটা কী। সহজ একটা উদাহরণ দেই যে আপনি মনে করেন একটি রেস্টুরেন্টে গেছেন। রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি প্রথমে কী করেন, আপনি রেস্টুরেন্টে কিছু অর্ডার করেন। তো আপনি অর্ডার করলেন একটা শেফের কাছে, নাকি তাই নাকি? না, আপনি কিন্তু কখনোই শেফের কাছে অর্ডার করেন না। আপনি অর্ডার করেন যে ওয়েটার আছে তার কাছে। আপনি কী কী খেতে চান তাই মেনুর আইটেম দেখে আপনি সেগুলো অর্ডার করেন। আপনাকে কি আপনি যখন অর্ডার করলেন আপনার কি ওই ওয়েটারই আপনার জন্য রান্না করে এনে দেয়? নো, আপনাকে কিন্তু কখনোই ওয়েটার রান্না করে এনে দেয় না। আপনার কাছ থেকে ওয়েটার শুধু অর্ডারটা নেয় এবং যেইখানে রান্নাটা হয় সেইখানে যে সে জানিয়ে দেয় যে এই অর্ডারটা ডেলিভারি দিতে হবে, কিংবা ক্লায়েন্ট এসে বসে আছে, এই অর্ডারটা সে চাচ্ছে। তো এই যে মনে করেন আপনি ক্লায়েন্ট, আপনি বসে আছেন, আপনি একটা খাবার অর্ডার করছেন, বার্গার দাও।
ওকে, তো ওয়েটার কিন্তু বার্গারের অর্ডারটা নিয়ে শেফের কাছে যায় এবং সেখানে যে বলে যে একটা বার্গারের অর্ডার আছে। তো ওই যে শেফ যে ভিতরে বসে যে বার্গারটা তৈরি করলো সেটা হচ্ছে সার্ভার। তো আপনি এখানে বসে তার রিকোয়েস্ট করলেন এবং এই রিকোয়েস্টটা সার্ভার আপনাকে একটা বার্গার তৈরি করে দিয়ে, কিংবা আপনার যে শেফ সে একটা বার্গার তৈরি করে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিল। আপনি কিন্তু এখানে যে বার্গারটা তৈরি করেছে আপনার কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি তাকে দেখেনও না। তো এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটাই তো প্রজেক্ট হচ্ছে সার্ভার সাইড, আমরা একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট সাইড থেকে অর্ডার প্লেস করা হয় এবং সার্ভার সাইডে জিনিসটাকে তৈরি করে আবার আপনার কাছে ফেরত দেওয়া হয়। এই পুরো প্রসেসটাই আমরা শিখব। তার আগে আমরা শিখে নেব যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল জিনিসটা কী এবং HTTPS জিনিসটা কী। এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের সঙ্গে যখন একটা এনক্রিপশন লাগানো হয় তখন পুরোপুরি ব্যাপারটা সিকিউর হয়ে যায়। তো তখন HTTPS এটা সরি এরপরে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে DOM, DOM মানে ডকুমেন্ট অবজেক্ট মডিউল। এরপরে আমরা সোজাসুজি চলে যাচ্ছি যে HTML এর ক্লাসে। তো HTML এর ক্লাসের প্রথম পর্যায়ে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের কাজ। তো এখন আমরা ছোট একটা কিছু তৈরি করব HTML দিয়ে। আমরা একটা ফাইল তৈরি করে নেব index.html। তো আমরা ফাইলটা তৈরি করে নিচ্ছি। এখান থেকে আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডারটার নাম দিব HTML। HTML ফোল্ডারের ভিতর ঢুকে আমরা একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিব। এটার এক্সটেনশনের নাম দিব HTML index.html। ইয়েস, তো index.html এই যে ফোল্ডারটা এবং এই যে HTML এক্সটেনশনের যে ফাইলটা, এটা আমরা ব্রাউজারে অন করব। তো এই যে আমাদের ব্রাউজারে অন হয়ে গেছে। ও কিন্তু এখন আমাকে ব্রাউজারে যে URL লিঙ্কটা দিচ্ছে সেটা হচ্ছে সি ড্রাইভের ভিতরে ইউজার্স, তার ভিতরে আমার একটা ফোল্ডার, তারপরে ডেস্কটপ, এর ভিতরে HTML এবং index.html এই ফাইলটার ভিতরে সে এখন আসে। তো আমরা আমাদের টেক্সট এডিটরে চলে যাই। টেক্সট এডিটর থেকে আমরা এই ফাইলটাকে ওপেন করে নেব। ওপেন ফোল্ডার, ডেস্কটপ অ্যান্ড দেন আমাদের HTML যে প্রজেক্টটা, আমরা HTML ফাইল অন করেছি এবং HTML এর ভিতরে কিন্তু কিছু লেখা নাই। তো সবার প্রথমে HTML ফাইল লিখতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে HTML এর ভার্সন 5 যখন আমরা ইউজ করব তার জন্য আমাকে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এবং একটা এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে লিখতে হবে ডক টাইপ HTML। তো ডক টাইপ HTML আমার লেখা শেষ। এতে করে আমাদের এই টেক্সট এডিটরটা, আমাদের এই ব্রাউজারটাকে যে জিনিসটা বোঝাবে যে এটা এই কোডটা যে শুরু হয়েছে এই কোডটা হচ্ছে HTML ভার্সন 5 এর সমস্ত কোডগুলো এখানে আছে। তো এটা করার পরে আমরা একটা ট্যাগ নেব, সেটা হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগটা একটু দেখেন, এটা কিন্তু শুরুটা একরকম এবং শেষটা অন্যরকম। শুরুটাই শুধু HTML আছে এবং শেষে যখন একটা স্ল্যাশ চিহ্ন আছে, যে চিহ্নটা আমার এইখানে এই দুইটা কোডের একটা এন্ডিং এবং একটা স্টার্টিং ট্যাগ, সেটা আমাদের ডিক্লেয়ার করে দিচ্ছে। তো এই HTML এর ভিতরে আমি যাবতীয় যা লিখব সব কিছুই আমার ব্রাউজারে এখানে শো করবে। তো আসেন আমরা শুরু করে দিই। আমরা প্রথমে HTML এর ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট। হেড পার্ট অর্থ এই যে পুরো স্ট্রাকচারটা, এটা হচ্ছে মাথা।
তো হেড পার্টের ভিতরে কী কী থাকে? হেড পার্টের ভিতরে যাবতীয় যত লিঙ্ক, যত সূত্র এই হেড পার্টের ভিতর থাকে, কিন্তু জিনিসটা কিন্তু দেখা যায় না, শুধুমাত্র এই যে টাইটেল ট্যাগটা, এই টাইটেল ট্যাগটাই শুধুমাত্র শো করে। ও এই টাইটেল ট্যাগটা কোথায় শো করে তার জন্য আমরা আরেকবার ব্রাউজারের কাছে যাব এবং এখানে আমরা রিফ্রেশ দেই। আচ্ছা, আমার এখানে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, তো আমি একটা নতুন একটা উইন্ডো নিয়ে এই ফাইলটা ওপেন করি। এই যে এখানে যে index.html দেখতে পাচ্ছেন আপনারা, এই যে index.html, এই যে টাইটেলটুকু শুধুমাত্র আমার এই HTML এর এই যে কোডে এই টাইটেলের ভিতরে আমি যা লিখব সেটা আমার ওইখানে শো করবে। যেরকম আমি এখানে যদি লিখি যে ওয়েব ডেভেলপমেন্ট, লিখলাম এবং সেভ করলাম। করার পরে আমরা এখান থেকে ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব ডেভেলপমেন্ট অলরেডি লেখা চলে আসছে। এটা হচ্ছে আমাদের টাইটেল বার। আর এই টাইটেল বারের ভিতরে যা আপনি দেখাতে চান ইউজারকে, সেটা হচ্ছে আপনার টাইটেল ট্যাগের ভিতরে ইউজ করতে হবে। আর এই পুরো HTMLটার কোডটার ভিতরে দুইটা জিনিস ভাগ থাকে, একটা হচ্ছে হেড ট্যাগ এবং একটা বডি ট্যাগ। তো আমরা এরপরে বডি ট্যাগটা দিয়ে দেবো। বডি ট্যাগ শুরু এবং এই বডি ট্যাগ শেষ। এই বডি ট্যাগটা এখানে শুরু এবং অধিকাংশ HTML-এর একটা শুরু ট্যাগ এবং শেষের ট্যাগ থাকবে। কিছু কিছু ট্যাগ বাদে কিছু ট্যাগগুলো আমরা দেখাবো। তার আগে আমরা বডি ট্যাগের ভিতরে আমরা একটা কিছু লিখব। এখন এই বডি ট্যাগের ভিতরে আমরা এখন লিখতে চাচ্ছি যে এই বডি ট্যাগের ভিতরে কী লিখি। বডি ট্যাগের ভিতরে আমরা একটা H1 ট্যাগ ইউজ করব। H1 ট্যাগটার কিন্তু একই রকম, যে H1 স্টার্ট হয়েছে এবং H1 ট্যাগ ক্লোজ হয়েছে। তো এই ক্লোজিং ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যা লিখব এটাই কিন্তু ব্রাউজারকে জানিয়ে দেবে যে এটা হচ্ছে একটা H1 ট্যাগ। তো আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ এ হেডিং এবং ফাইলটাকে অবশ্যই আপনারা প্রতিবার সেভ করবেন। আর যদি আপনারা বারবার সেভ না করতে চান তো VS Codeর এই এক্সটেনশনে যাবেন। এইখান থেকে যে আপনারা একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার, এই লাইভ সার্ভারটা যদি আপনারা ডিসেবল করে নেন তো আপনারা সাথে সাথেই এরকম এক পাশে কোড করবেন এবং এক পাশে এটার আউটপুট দেখতে পারবেন। তো আমরা ওই জিনিসটাও করতে যাচ্ছি। আমরা এখন এই কোডটাকে এক সাইডে রাখবো এবং ব্যাস এই যে, তো আমরা কোডে ফিরে যাই। index.html এর ভিতরে আমরা একটা হেডিং লিখছি, দিস ইজ এ হেডিং। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হেডিং ট্যাগের ভিতরে লিখছি, তাই হেডিং চলে আসে। যদি আমরা এখান থেকে এই H1 এই ট্যাগটা এখান থেকে সরিয়ে দেই, তো সেভ করি ফাইলটাকে, দেখেন এই হেডিংটার কিন্তু চেঞ্জ আসছে অনেকখানি। তো আমরা এইভাবে রাখতে চাচ্ছি ফাইলটাকে এবং H1-এর ভিতরে থাক। এখন আমরা এই বডি ট্যাগের আপনাদের একটু আগে যেটা বলছিলাম যে কিছু ট্যাগ আছে যেগুলোর কোনো এন্ডিং ট্যাগ নাই, যেমন IMG ট্যাগ। এই IMG ট্যাগটা যখন আমরা দেই, এটা দুইটা জিনিস ভ্যারি করে। যেটা একটা SRC, মানে এই যে ইমেজ ট্যাগ, আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, এই ইমেজটার সোর্স কোথায়, এবং অল্টার টেক্সট। এই অল্টারটা মিন যখন কোনো কারণে আপনার এই ইমেজটা শো করবে না তখন আপনাকে কি দেখাবে। সাপোজ আমি এখন ইমেজ দিয়েছি, কিন্তু আমি এখানে দেখাতে যাচ্ছে IMAGE ইমেজ, এটা হচ্ছে একটা ইমেজ। তো রিফ্রেশ করি, ও কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে যে আমি একটা ইমেজ ইউজ করছি, কিন্তু কোনো কারণে ইমেজটা দেখা যাচ্ছে না। এরপরে এই ইমেজের এই সোর্সের ভিতরে আমাকে যে জিনিসগুলো লিখতে হবে সেই জিনিসটা হচ্ছে কোথা থেকে এই ইমেজটা সোর্সটা পাবে। তো
সোর্স পাওয়ার জন্য আমাদের প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে, আইএমজি ফোল্ডার। এই ফোল্ডারটার ভিতরে আমরা ইমেজগুলোকে রাখব। তো আমার ব্রাউজারের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 3টা জিনিস অলরেডি করে ফেলেছি, যে পেজের একটা টাইটেল, ওয়েব ডেভেলপমেন্ট, আমরা একটা হেডিং এবং আমরা একটা ইমেজ ব্যবহার করে ফেলেছি। এখন শুধু আমরা একটা ইমেজের আউটপুট এখানে এনে দিব। তো আমি আমার ডেস্কটপ থেকে একটা ইমেজ এখানে ইউজ করতে চাই। তো আমার ইমেজটা আছে এখানে। ইমেজটাকে কপি করে আমি আমার এই ইমেজ ট্যাগের ভিতরে, তো আরেকটা মজার জিনিস যেটা হচ্ছে, আমরা যে এখানে যে ইমেজের ফোল্ডারটা ক্রিয়েট করলাম আমাদের টেক্সট এডিটরে বসে, তো সেই ইমেজটাকে আমরা যদি দেখি, এখানে দেখেন এই HTML এর ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম, এর ভিতরে কিন্তু একটা ইমেজ ট্যাগ চলে আসছে অলরেডি। তো এখানে আমরা পেস্ট করে দিব আমাদের ইমেজটা। আপাতত এই অবস্থায় থাকার পরে আমরা আমাদের ব্রাউজারকে এবং টেক্সট এডিটরকে আবার ওপেন করলাম। এবার এইখানে আমাদের কী লিখতে হবে, এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে প্রথমে আমরা একটা ইমেজ আইএমজি ট্যাগ নিয়েছি, এই ট্যাগটা কোনো ক্লোজিং ট্যাগ নাই। এই ট্যাগটা শুধুমাত্র 2টা জিনিস ভ্যারি করতেছে, একটা হচ্ছে এসআরসি এবং অল্টার টেক্সট নাম একটা প্রপার্টি। তো এই এসআরসির ভিতরে এমন কি দিলে ও আমাদের ইমেজটাকে খুঁজে পাবে। প্রথম কথা হচ্ছে এসআরসি হচ্ছে সোর্স, এই ইমেজটার সোর্স কোথায়, এবং দ্বিতীয় কথা হচ্ছে অল্টার, যখন এই ইমেজটার সোর্সকে না খুঁজে পাবে তখন কি দেখাবে ইমেজে। তো তখন আমরা অলরেডি অল্টারে একটা টেক্সট দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে ইমেজের একটা ট্যাগ, এবং আমরা এখন সোর্সে চলে যাচ্ছি। সোর্সের এইখানে আমাদেরকে বলতে হবে যে এখানে একটা ফাইল পাথ চিনিয়ে দিতে হবে। তো এই জিনিসটা বারবার বহু ডেভেলপারের ভুল হয়ে থাকে, তো এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে বুঝবেন। আমাদের এইখানে 2টা ফাইল আছে, একটা হচ্ছে index.html এবং আরেকটা হচ্ছে ইমেজ কিন্তু একটা ফোল্ডারের ভিতরে আছে, আর তার পাশেই index.html এই ফাইলটা আছে। তো আমরা যদি এখানে বলে দেই যে আইএমজি ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, এই ঢোকার যে দরজাটা সেটা হচ্ছে স্ল্যাশ, তারপরে যে পিএনজিটা আছে ওইটাকেও নিয়ে নেবে এবং সেভ করি। দেখেন আমরা কিন্তু শুধুমাত্র কী লিখছি, এখানে শুধু লিখছি আইএমজি, একটা ফোল্ডার আছে, এই যে আইএমডি ফোল্ডার এর পাশেই আছে, মানে এই যে HTML ট্যাগে আমরা যে কোডগুলো করতেছি তার ঠিক পাশেই একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে আইএমজি ফোল্ডার, এবং ওই আইএমজির ভিতরে একটা ছবি আছে, ছবির নাম সহ এক্সটেনশনটা আমরা এখানে দিয়ে দিলাম। তো যার কারণে আমরা এখন সেভ করি এবং এই ব্রাউজারটাকে রিফ্রেশ করি। দেখেন কি দেখতে পাই, বাবা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কিন্তু ছবিটা অনেক বড় সড়ো ছবি। এই বড় ছবি হওয়ার কারণ কি জানেন? বড় ছবি হওয়ার কারণ কি, পুরো জায়গাটা জুড়ে ছবিটা চলে আসছে, আমরা এখনও এর কোনো স্টাইলিং করি নাই। তো আমরা যখন স্টাইলিং করব তখন এই ছবিটা আবার ঠিকঠাক মতো চলে আসবে। তো এই স্টাইলিং করার জন্য যে জিনিসটা আমাদেরকে শিখতে হবে কিংবা যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট অর্থাৎ CSS। তো আমরা CSS অনেকভাবে শিখব। প্রথম কথা, আজকে আমরা এখানে CSS শুধুমাত্র এই হেড ট্যাগের ভিতরে কিভাবে আমরা CSS ইউজ করতে পারি সেই জিনিসটা আমরা দেখে নেব। তার জন্য আমাদের এখানে লিখতে হবে STYLE, এই যে স্টাইল ট্যাগ, এইটার ভিতরে আমরা স্টাইল করব। এটার ভিতরে স্টাইল করতে গেলে আমরা শুধুমাত্র এই যাকে স্টাইল করব, যেরকম ইমেজ IMG, এই ইমেজটাকে আমরা IMG ইমেজটাকে লিখলাম এবং এরপরে আমরা ওর স্টাইল শুরু করে দিলাম। যে ইমেজের যে হাইটটা আছে উইথ যেটা চওড়া আছে WYDTH, উইথ হয়ে যাও 100%। ওকে, ডান। দেখেন 100% অলরেডি হয়ে গেছে। তো এইখানে মজার বিষয় কি, আমরা লিখছি 100%। এইখানে যদি আমি 100% উঠিয়ে দেই এবং সেভ করি, ফাইলটা কি দেখতে পাই, ও কিন্তু আবার সেই বড় হয়ে গেছে। তার মানে ও 100 সম্বন্ধে কিছু বুঝতে পারতেছে না। ওর এখানে 100 লেখার পরে এখানে বলে দিতে হবে যে 100 পিক্সেল।
এবার দেখেন ছবিটার কী অবস্থা হয়, রিফ্রেশ করি ব্রাউজারটাকে, ও কিন্তু 100 পিক্সেলে চলে আসছে। তো এই বিষয়গুলো আপনারা যখন প্রতিদিন কাজ করবেন এবং নতুন নতুন জিনিস শিখবেন, আপনাদের কাছে খুবই মজা লাগবে এবং ভালো লাগবে এই জিনিসগুলো করতে গেলে, এবং মাঝে মাঝে একটু কষ্ট হবে। তো ওই সময়টা আপনারা নিজেদেরকে রিফ্রেশ করে নেবেন, কোথাও ঘুরতে যাবেন। এরপরে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে স্টাইলিং। তো স্টাইলিংয়ের জন্য আমি ছোটো একটা ক্লাস রেখেছি আলাদা, সেখান থেকে আমি আপনাদের স্টাইলিং শেখাবো। কিন্তু এখন যে জিনিসটা, যে আমরা এই দিস ইজ এ হেডিং ট্যাগ এবং এই ইমেজটাকে এই যে নিচে বসে আছে, তো আমরা এখানে চাচ্ছি যে ইমেজটা এক পাশাপাশি চলে যাক। তার জন্য আমরা বললাম এখানে যে ফ্লোয়েট মানে ভেসে যাও, ফ্লোয়েট লেফট, কিন্তু ফ্লোয়েটের লেফটেই চলে আসছে। ওকে যদি এখন ফ্লোয়েট আমি বলে দেই যে তুমি ফ্লোয়েট রাইটে চলে যাও, তো রিফ্রেশ দিলে ফ্লোয়েট রাইটে চলে গেল। এবার আমরা H1 নামে একটা ট্যাগ নিয়েছিলাম, তো আমরা H1 ট্যাগটাকে স্টাইলিং করব। H1 কার্লি ব্রেসেস শুরু শেষ এন্টার, এবং এই যে কার্লি ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের ভিতরে আমরা যা যা বলবো সেই স্টাইলটুক শুধুমাত্র এই H1 পেয়ে যাবে অটোমেটিকলি। খুবই সহজ একটা বিষয়। আমি যদি চাই যে এইটার উইড WID উইড পাবে 50%, তো আপনারা দেখেন ব্যাপারটা কি দাঁড়ায়। ও কিন্তু 50%-এ ওর টেক্সট H1 ঠিক আছে, কিন্তু ওর কিন্তু জায়গা 50%। তো আমরা এখানে 50% উঠে দেই, আমরা শুধুমাত্র 50 পিক্সেল ওইটা রাখি, H1-এর 50 পিক্সেল উইড দেখেন আরও ছোটো আসছে। তো আমরা পুরো স্টাইলিংটা এখানে উইড থেকে উঠিয়ে দেই। আমরা শুধু একটা কালার ইউজ করি, COLO, আর কালার সমান RED রেড। রিফ্রেশ করি, দেখেন কালার কিন্তু রেড হয়ে গেল। এখানে আপনি যে কোনো কালার খুশি এখান থেকে ক্লিক করে চয়েস করতে পারেন। তো এই ছিল আমাদের আপাতত HTML-এর এবং CSS-এর যে সহজ এবং ছোট্ট একটা টিউটোরিয়াল। তো এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কোড ফরম্যাটিং অথবা ফরম্যাটিং কোড। ফরম্যাটিং কোডটা হচ্ছে আমরা যখন আমাদের এই টেক্সট ব্রাউজারে কিছু কোড লিখি, এই কোডগুলো কিন্তু আসলে সঠিকভাবে সাজানো থাকে না। তো এই সঠিকভাবে সাজানোর একটা খুবই গুরুত্ব আছে। যেমন সঠিকভাবে যখন আপনি কোডগুলো সাজিয়ে রাখবেন, তখন হচ্ছে যে কেউ অন্য কোনো ডেভেলপার যখন আপনার এই কোডগুলো দেখবে, সে খুব সহজেই বুঝতে পারবে যে আসলে আপনি কী কোড করেছেন। এবং আর যে জিনিসটা উপকার হবে সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা সমস্যায় পড়বেন, যা সেই সমস্যাটা খুঁজে বের করতে আপনার খুবই সুবিধা হবে। যেরকম এটা হচ্ছে ডিবাগ করার জন্য এই কোড ফরম্যাটিংটা খুবই জরুরি। তো আমরা এই পর্যায়ে আমরা একটা নিজেরা কোড ফরম্যাট করব, এবং আমরা যখন VS কোড ইউজ করব তখন আমাদের VS কোড একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন হচ্ছে প্রিটিয়ার, PRETE প্রিটিয়ার। তো এই প্রিটিয়ারটা আমরা আমাদের VS কোডে ইনস্টল করে নেব। প্রথমে এইখান থেকে এই VS কোডের এই যে এক্সটেনশনে ক্লিক করবেন, তারপরে এইখান থেকে সার্চ দিবেন PRETTIER, এই যে প্রিটিয়ার চলে আসছে। এই প্রিটিয়ারটারে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেছে। তো আমরা কোডে চলে যাই। এখানে আমাদের কোডগুলো এই যেভাবে আছে, এখানটা আমরা ক্লিক করলাম এবং ফরম্যাট কোড, ফরম্যাট সেকশন, এই কোডগুলোর দিকে একটু খেয়াল করেন। ফরম্যাট ডকুমেন্ট উইথ এই যে HTML ফিগার। তো পিটিআরটা ইনস্টল করে নেবেন। এটা কোডের জন্য খুবই সুবিধা, কোডগুলো সাজিয়ে গুছিয়ে রাখবে। তো তারপরে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইন্সপেক্টিং পেজ ইউজিং ডেভেলপার টুলস। আমরা ডেভেলপার টুলস আসলে একটা যে বিষয় আছে, সেই বিষয়টা আমরা ভালো করে জানবো। তো ডেভেলপার টুলসের জন্য আমরা এখান থেকে প্রথমে সোজা আমরা যে কোডটুক করেছিলাম, মানে প্রোগ্রামটুক করছিলাম, সেটা হচ্ছে আমরা একটা হেডিং নিয়েছিলাম, একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম এবং একটা ছবি নিয়েছিলাম। তো
এই যে ব্রাউজার, এই যে পেজটা, এই পেজটার প্রথমে রাইট ক্লিক করতে হবে এবং নিচে এই যে দেখেন একেবারে নিচে ইন্সপেক্ট, এটা ক্লিক করতে পারেন। এই যে টেবিলটা চলে আসছে, এটা হচ্ছে ডেভেলপার টুলস। অথবা আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তো আপনার F12 চাপ দিলে আপনার এই টেবিলটা ওপেন হয়ে যাবে। তো এইখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমাদের এই যে কোডটা, এই কোডটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই মাউসের এই যে সিলেক্ট অ্যান্ড এলিমেন্টের জন্য যে একটা মাউসের চিহ্ন আছে, এখানে যখন ক্লিক করব আমরা এটা ধরতে পারতেছি। ধরার পরে আমরা কিন্তু এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি। আর একটা মজার জিনিস, যখন একটু বড় করে দেখাই, এই যে টেবিলটা এটা তো আপাতত নিচে আছে, এইটারে আপনারা এই যে 3 ডট এটা চিহ্ন পরে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। এটা কিন্তু একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য খুবই তো যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, তারা কিন্তু এই জিনিসটা খুবই কমফোর্টেবল হয় যে সাইডে এক সাইডে তার ডেভেলপার টুলস থাকবে এবং এক সাইডে সে কী করতেছে সেটা দেখতে পারবে। এখানে দেখেন আমরা কিছু সময় একটু কাজ করি ডেভেলপার টুলসটা নিয়ে। এই যে এলিমেন্টসের ভিতরে আছে আমাদের যত HTML এর যত কোডগুলো করেছিলাম সেই কোডগুলোই আছে। আর যদি আমরা সোর্স দেখি তো আমরা দেখেন ইন্ডেক্স ডট ক্লিক করছি, আমরা হুবহু যে কোডগুলো করেছি এতক্ষণ সেই কোডগুলো আছে এবং পাশাপাশি অন্য আরও কিছু জিনিস আছে, যেরকম এখানে এইখান থেকে এই যে টেক্সট অ্যালাইন, এখানে অনেক স্টাইল আপনি সহজেই পেয়ে যাবেন। যেমন টেক্সট অ্যালাইন, এটা এই যে টেক্সটটা এটারে সেন্টার করতে চাই তো সেন্টার দিয়ে দিলাম। তারপরে আমি যদি এই যে যেহেতু H1 দিয়েছি, আমি F20 ফন্ট ফ্যামিলি চাইলে চেঞ্জ করতে পারি। ফন্ট ফ্যামিলিগুলো চেঞ্জ হচ্ছে, এটা যখন কোড করবেন আর পাশাপাশি যখন এই চেঞ্জগুলো করতে পারবেন তখন কিন্তু দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা হেডিংটাকে স্টাইলিং করলাম এবং আমরা এই স্টাইলিং টুক এখান থেকে নিয়ে কি স্টাইল করেছি, দুইটা স্টাইলিং এখান থেকে আমরা কোডে চলে যাব যে এই যে এই স্টাইলিং ট্যাগের ভিতরে আমরা স্টাইলিং করেছিলাম। তো এটা সেভ করি এবং এটা রিফ্রেশ দেই, তো সেভ হয়ে গেছে। এলিমেন্ট কেটে দেই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরও কিছু CSS অ্যাড করব। তার আগে আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখে আসি যে আমাদের ভ্যালিডেটিং ওয়েব পেজ এই জিনিসটা কি। তা ভ্যালিডেটিং ওয়েব পেজ বলতে আমরা যে ওয়েব কোডটুক করেছি, আমরা যে যখন ডেভেলপমেন্টের জন্য HTML এর কিছু কোড করি, এই কোড কিংবা CSS এর যে কোডগুলো করি স্টাইলিংয়ের জন্য, এই কোডগুলো যে আসলে ভ্যালিডেট কিনা তার জন্য আমরা এই ওয়েব পেজের ভ্যালিডেটিং চেকার থেকে চেক করতে পারি। তার জন্য একটা সফটওয়্যার আছে, একটা এই যে validate.w3.org, এখানে আমরা আমাদের কোডগুলো চেক করতে পারি। তো এই কোড চেক করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাতে করে আপনার কোডটা কতটুকু ঠিকঠাকভাবে হলো, আপনার এই কোডের কী কী সমস্যা হলো এগুলো আপনি সহজে দেখতে পারবেন। এখানে 3টে অপশান আছে যে ভ্যালিডেট বাই URL, যদি আপনার কোনো URL থাকে আপনি সেটা দিতে পারেন। আপনার ভ্যালিডেট বাই ফাইলটা আপলোড করে দিতে পারেন। তো ভ্যালিডেট বাই ডাইরেক্ট ইনপুট, আমরা এখানে ডাইরেক্ট ইনপুট করে দেখব যে আমাদের আসলে কী সমস্যা আছে। তা আমরা এখানে এই যে HTML এর যে কোডটুকু সবটুকু কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। আরেকটা জিনিস করব সেটা হচ্ছে আমাদের এই স্টাইল ট্যাগটুকুকে আমরা এখান থেকে সরিয়ে দেব। চেক দিলে যে রিপোর্টটা আমাদের সামনে নিয়ে আসছে যে ওয়ার্নিং কনসিডার অ্যাডিং এ ল্যাং অ্যাট্রিবিউট HTML এর ভিতরে একটা ল্যাং অ্যাট্রিবিউট ইউজ করতে বলছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু ল্যাং ব্যবহার করি নাই। তো এই ল্যাং জিনিসটা কি? ল্যাং জিনিসটা হচ্ছে আমি ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে ডিজাইন করতেছি
সেই জিনিসটাই আমার এই ল্যাংয়ে ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি যে একটা ওয়েবসাইট ডিজাইন করছি আসলে সেটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করতেছে। তো HTML:5 এই যে ল্যাং চলে আসছে। এই ল্যাংটা হচ্ছে এখানে LANG ল্যাং এবং এর পাশে দেওয়া আছে EN, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইংলিশ, EN এ ইংরেজি বোঝায়। তো আর একটা জিনিস আছে সেটা মেটা চার্টশিট, এই যে ক্যারেক্টার শিট UTF, এই জিনিসটাও আমাকে বুঝতে হবে। আর এরা কি আমাদের এখানে কি সেই ইরোরটা দেখাইছিল ক্যারেক্টার সেট ইউজ করছি কিনা? না, সেই ধরনের কোনো ইরোর দেখায় না। অবশ্য আপনার ক্যারেক্টার সেট এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ক্যারেক্টার সেটটা কি। আসলে ক্যারেক্টার সেট হচ্ছে কি, প্রথমে আমরা যখন কম্পিউটারে যে প্রোগ্রামিংয়ে কিংবা ডেভেলপমেন্টে যখন কাজগুলো করতাম তখন কম্পিউটার কিন্তু আসলে এই যে তখন ব্যবহার করা তো ASCII অর্থ হচ্ছে এমন একটা 128টা ডিফারেন্ট ক্যারেক্টার এই সেটটার ভিতরে ইউজ করা হতো। কিন্তু বর্তমানে UTF-8, এই UTF-8টা হচ্ছে এমন একটা বিষয় ডিক্লেয়ার করে যে পৃথিবীতে যত ধরনের ল্যাঙ্গুয়েজ কিংবা সিম্বল আছে সবগুলোই আপনি এখানে ইউজ করতে পারবেন। কিন্তু ASCII যখন আমরা ইউজ করতাম তখন কিন্তু 128টা ডিফারেন্ট ক্যারেক্টারের বেশি আমরা ইউজ করতে পারতাম না। তো আমরা আমাদের কোডে কিন্তু এখানে এই যে আমাদের কোডটা ছিল এমন, আমরা এই স্টাইলিং করেছিলাম এখানে কিছু। তো স্টাইলিংটা আমরা হেড ট্যাগের ভিতরে লিখে দেই। আর যেটা করছিলাম সেটা হচ্ছে বডি ট্যাগে আমরা কিছু ইউজ করছিলাম, সেটা আমরা বডি ট্যাগের ভিতরে একটা H1 আর কিছু প্যারাগ্রাফ একটা ইমেজ ইউজ করছিলাম। বাদ বাকি যে কোডগুলো আছে এগুলো আমাদের থাকতেছে না। তো এখন কিন্তু আমাদের কোডটা পুরোটাই একটা ভ্যালিডেট কোডে পরিণত হয়েছে। আর যে জিনিসগুলো আছে যে মেটা ক্যারেক্টার সেট, UTF মানে হচ্ছে পৃথিবীর যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে এবং যত ধরনের সিম্বল আছে সবগুলো আপনি আপনার এই সাইডে ইউজ করতে পারবেন। আর যখন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউজ করেন তখন এই ল্যাঙ্গুয়েজটা যে ইংলিশের সেটা এখানে ডিক্লেয়ার করা হয়ে গেল। এবং মেটা HTTP UX কমপ্লিটেবল, এই যে এই লাইনটা এরপরেই আসছে যে মেটা নেম কি? মেটা নেম হচ্ছে ভিউ পোর্ট। আর কন্টেন্ট ওয়াইড ডিভাইস ওয়াইড, মানে আমরা যখন আমাদের এই কোডটুককে রান করেছিলাম তখন কিন্তু আমরা পুরো একটা ব্রাউজারের সম্পূর্ণ জায়গা জুড়ে দেখতে পাচ্ছিলাম। তো এর পরপরই আমরা যখন ডেভেলপার টুলসটা অন করেছিলাম, দেখেন এই ডেভেলপার টুলস অন করার পরে যে জিনিসটা হয়েছিল এখানে একটা সাইডে চলে গেছে এবং এই যে কোনো ডিভাইসে এটা দেখতে পারবো। সেই জিনিসটাই আমরা এখানে এই যে মেটা নেম ভিউপোর্ট ডিভাইস উইথ এবং ইনিশিয়ালাইজ স্কেল এখানে ডিক্লেয়ার করে দিছি। আর একটা জিনিস আমাদের এখানে ডিক্লেয়ার করা বাকি আছে, সেইটা আমরা এখনই ডিক্লেয়ার করব। আর একটা জিনিস আপনাদের এই ডেভেলপার টুলসে বসেই দেখাতে চাই, সেটা হচ্ছে যখন আপনি এই যে একই জিনিসটাকে মোবাইলে রেসপন্সিভ হিসাবে দেখতে চাবেন, কারণ রেসপন্সিভ জিনিসটাকে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে ইউজারই কিন্তু মোবাইল ইউজার হয়ে থাকে। তো রেসপন্সিভ জিনিসটা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য দরকার। তার জন্য এখানে এই যে আপনার মাউসের যে কার্সার, যেটা সিলেক্টর কার্সার, যেটা এটার পাশেই একটা ছোট ডিভাইসের চিহ্ন আছে, এটা ক্লিক করলে আমরা আমাদের ডিভাইসগুলো দেখতে পারবো। যে আমরা যখন iPhone X দেখতে চাই কেমন হবে, আবার আমি যখন iPad Proতে দেখতে চাই কেমন হবে, আবার আমি যখন আরও ছোট কোনো ডিভাইসে দেখতে চাই কেমন হবে, এবং এই ডিভাইসটার উইডথ কত এবং হাইট কত আর কত পার্সেন্ট আছে টোটাল, যদি আমি এইটা আরও কম পার্সেন্টে দেখতে চাই এই অবস্থা। তো এই জিনিসগুলো আমরা দেখে যে মোবাইল ভার্সনে কেমন হবে আমার ওয়েবসাইটটা, তারপরে আমার iPad Pro সেই ডিভাইসে কেমন দেখাবে আমার ওয়েবসাইটটা, এগুলো সব এখান থেকেই আমরা দেখে ডেভেলপার টুলসে বসে কাজ করে নিতে পারি। আর ডেভেলপার টুলসটা কিন্তু একটা ডেভেলপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা বেশি এই ডেভেলপার টুলসে বসেই কাজ করার চেষ্টা করবেন।
তো আমি কেটে দিই ডেভেলপার টুলস, চলে যাই কোডে, আর চলে যাই এরপরে আমরা ক্যারেক্টার সেটের যে বিষয়টা আছে, আপনারা এখানে W3 স্কুল কিংবা আপনারা গুগলে যেয়ে ক্যারেক্টার সেট নিয়ে যখন আরও অনেক সার্চ দিবেন, অনেক বেশি কিছু দেখতে পারবেন যে কীভাবে এই ক্যারেক্টার সেট তৈরি হয়, প্রথম কবে তৈরি হয়, কত সালে আছে ক্যারেক্টার সেট চেঞ্জ হয়, এসব বিষয় এখানে লেখা আছে। তো আমি এ বিষয়ে পরে আরও বিস্তারিত বলবো। তো এখন আমরা আমাদের কোডে চলে যাচ্ছি এবং আমাদের পরবর্তীতে আমরা যে জিনিসটা শিখতে হবে সেটা আরেকবার দেখে আসছি। তো এই যে পরবর্তীতে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টেক্সট ইন HTML। আমরা HTML-এ কিছু টেক্সট লিখব, কোড করব। তো আমরা চলে আসছি আমাদের HTML-এ, আর আমরা আমাদের আউটপুটটা ওপেন করে নিই এই পাশাপাশি। এই যে আমাদের আউটপুট, আমরা এক সাইডে আউটপুট এবং এক সাইডে আমরা কোড করবো এখন। তো আমরা যখন এই যে প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ লিখলাম, এই প্যারাগ্রাফ একসময় আপনার এই প্যারাগ্রাফ লেখার মতো অনেক প্যারাগ্রাফ আপনার মনে থাকবে না, তখন আমরা যে জিনিসটা ইউজ করবো, আমরা লরেম এই যে 40 ওয়ার্ড চলে আসছে আমার, কিন্তু লরেম 40 মানে এটা হচ্ছে ডেমো টেক্সট। লরেম ইপসাম যে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি যত পরিমাণে খুশি ডেমো টেক্সট ইউজ করতে পারেন। এখানে ডেমো ছবি আছে, এই যে ডেমো টেক্সট, এই টেক্সটগুলো ইউজ করলে আমাদের কোনো কপিরাইট খেতে হবে না। তো লরেম ইপসাম ইউজ করার সবচেয়ে যে সুবিধাটা সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। যেরকম এখানে আমি চাচ্ছি যে আমি আরেকটা পি ট্যাগ নেই এবং এখানে লিখে লরেম 100, ইন্টার দিলাম, আমার কিন্তু লরেম 100 চলে আসছে। দেখেন এই যে লরেমের 100 ওয়ার্ড। এবার এই টেক্সটগুলোকে আমরা একটু চেঞ্জ করব। তার ভিতরে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে এই টেক্সটটাকে লরেম ইপসামের এই যে প্রথম লাইনটাকে, এই লাইনটাকে চাচ্ছি আমরা, এই যে লরেম ইপসাম শুধু এটাকে চাচ্ছি, এটাকে কিন্তু আমরা একটা EM ট্যাগের ভিতরে রাখতে পারি। দেখেন কোডটা কিন্তু একটা ইটালিক শেপের চলে আসছে। আবার এই EM ট্যাগ যদি আমরা না ইউজ করতে চাই, যে আমরা EM ট্যাগ ইউজ করব না, তো আমরা আই ট্যাগ ইউজ করি। আই ট্যাগেও কিন্তু একই জিনিস। তো আমি এই প্রথমের লরেমটাকে আমি EM ট্যাগের ভিতর রাখতেছি। EM ট্যাগ আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যে আপনার প্রতিটা ট্যাগের একটি এন্ডিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ এটা থাকতে হবে। এই EM ট্যাগের কিন্তু একটা এন্ডিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ থাকতে হবে। আপনারা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি থিম চেঞ্জের থেকে এখানে চেঞ্জ করে দিই থিমটা, আমরা এখানে লাইটে চলে যাই। তো এবার অবশ্যই দেখতে সুবিধা হচ্ছে। এই যে EM ট্যাগটা স্টার্টিং এবং ক্লোজিং, এর ভিতরে আমরা এই যে যদি লরেমটাকে রাখি, সেভ করি, দেখেন এইটাও কিন্তু ইটালিক শেপের আসছে এবং এর নিচের এইটারও একটা শেপ আসছে যেটা হচ্ছে ইটালিক শেপ। কিন্তু আমরা কখনোই এই দুইটা ট্যাগ ইউজ করব না HTML এর ভিতরে। কারণ কি, যে আমরা এইটা স্টাইলিং করার জন্য আমরা যেহেতু CSS ইউজ করতেছি, তো আমরা এখানে কখনোই আমরা HTML এর ভিতরে EM ট্যাগ কিংবা আই ট্যাগ এটা ইউজ করব না। আমরা যত স্টাইলিং করব সব CSS-এই করব। আপাতত আমরা CSS-টা স্টাইলিং করতেছি হচ্ছে ইন্টারনালভাবে। আর এই CSS মূলত তিনভাবে ইউজ করা যায়, যেমন একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে ইনলাইন এবং একটা হচ্ছে এক্সটার্নাল। তো আমরা সবসময় অধিকাংশ সময় এক্সটার্নাল CSS ইউজ করব। আর যখন আমরা ইনলাইন CSS ইউজ করব, যখন আমরা নতুন শিখতেছি তখন আমরা ইনলাইন CSS ইউজ করব। এবং এই যে দেখেন আমি এখানে ইনলাইন CSS ইউজ করতেছি, যেরকম এই পিটারটা STYLE, পিটার স্টাইল দেই, স্টাইল ট্যাগ নিলাম এবং এটাকে কোলন দিলাম এবং এখানে আমি লিখে দিলাম
যে ফন্ট FONT ফন্ট ফ্যামিলি FAMILY কিংবা FO, এটা আমি ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ দিলাম, এখানে যেভাবে লিখছি ঠিক সেমভাবে এখানে লিখতে হবে, কিন্তু এটা স্টাইল একটা অ্যাট্রিবিউটের ভিতরে আমরা লিখব। তো স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ফন্ট সাইজ দিয়েছি এবং এটা দিচ্ছি 40 পিক্সেল, সেমিকোলন দিলাম, সব অবশ্যই সেমিকোলন দেবেন। দেখেন আমার এখানে কিন্তু 40 পিক্সেল, প্রতিটা পির ভিতরে যতগুলো টেক্সট ছিল সবগুলোই 40 পিক্সেলে চলে আসছে। তো আমরা যদি এখানে আরও একটা জিনিস দিতে চাই, যেরকম কালার COLOR কালার দেই, কালার যদি আমরা এখানে ব্লু দেই BLUE, দেখেন কালার কিন্তু ব্লু কালার চলে আসছে। তো আমরা স্টাইলিং করার জন্য সবসময় CSS ইউজ করব। পরে আমরা আমাদের কী আছে টিউটোরিয়ালে আরেকটা জিনিস দেখে আসবো, যে হেডিং সেকশনে আমরা H1 এবং H6 এই জিনিসটা ইউজ করব। তো আমরা কিন্তু H1, এইটা কি H1 ট্যাগ ছিল না, এইটা হচ্ছে আমাদের H1 ট্যাগ ছিল, হ্যাঁ। তো H1 ট্যাগের পরে আমরা আরও কিছু H ট্যাগ আছে, H ট্যাগ দিয়ে মূলত টাইটেল ডিক্লেয়ার করে। তাই একটা ওয়েবসাইটে এই টাইটেল ডিক্লেয়ার করার সময় আমরা H2 ইউজ করতে পারি, যেরকম এই যে H2 ইউজ করছি। এরপরে আমরা H3 ইউজ করতে পারি, তারপরে আমরা এখান থেকে H4 ইউজ করতে পারি, H4 আমরা ইউজ করতে পারি, H5, আমরা H6। মূলত এই 6টা হেডিং ট্যাগই ইউজ করা হয়। এবার দেখেন একটা H1-এর হাইট, উইডথ এবং ডিজাইনটা একটু অন্য রকমের, এটা একটু সাইজে বড়, এটা ছোট। এটা এই যে H1 থেকে H6 পর্যন্ত ইউজ করা হয়, এটা কিন্তু মূলত আপনার যখন SEO, ওয়েবসাইটের একটা SEO আছে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে জিনিসটা আছে, সেইটা কিন্তু এখানে অনেকখানি ভ্যারি করে, যে আপনার আসলে ওয়েবসাইটের মূল হেডিং ট্যাগ কোনটা, তারপরে 2 নম্বরের হেডিং ট্যাগ কোনটা, 3 নম্বরের হেডিং ট্যাগ কোনটা, টাইটেল ট্যাগ কোনটা, এইগুলো ভ্যারি করে এবং SEOর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সবসময় বিভিন্ন জায়গায় হেডিং দিব, এবং আমি আপাতত এখানে হেডিং 2টা রাখতেছি, বাদবাকিগুলো সরিয়ে দিচ্ছি, এগুলো থাক। আমাদের হেডিং একটা দিচ্ছি, হেডিং এই। এবার আমি এই যে H1 নিয়েছি, 2 নিয়েছি, এখানে শুধু আমি এইখানে H2, H3 সেভ, মানে আমার এই যে H1, H2 এবং H3 এই 3টার জন্য সে একই স্টাইল পাবে। যদি আমি এখানে একই স্টাইল এইভাবে না দিতে চাই, তো আমি এখানে দিয়ে দিলাম যে আমার সে H1 আর 2-তে একই স্টাইল পাবে এবং H3-তে সে অন্য একটা স্টাইল দিতে চাই। আমি এখানে দিতে চাই যে ফন্ট FONT ফন্ট উইথ, আচ্ছা ফন্ট স্টাইল আমি এখানে দিয়ে দিলাম ইটালিক শেপ। ঠিক আছে, আমরা EM ট্যাগ এবং I ট্যাগে যে 2টা কাজ করছিলাম, এই যে EM ট্যাগ এবং I ট্যাগে, সেই জিনিসটাই কিন্তু আমার এখানে ইটালিক শেপ চলে আসছে। এবং আমি যদি এটার টেক্সট সেন্টার দিতে চাই, তো আমার এখানে লিখে দিলে হবে যে টেক্সটটা সেন্টার হয়ে গেছে। এখন এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেইটা হচ্ছে এটা অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ বলতে আসলে হাইপার লিঙ্ক এই জিনিসটা কি, এবং অ্যাঙ্করের যে অবজেক্ট এই জিনিসটা কি। তো আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য যে লিঙ্কটা ইউজ করি, কিংবা আপনি কোনো একটা বাটন, সাপোজ আপনি একটা বাটনে যখন ক্লিক করবেন, সে আপনাকে কোথায় নিয়ে যাবে। মনে করেন একটা বাটন আমরা তৈরি করছি, এখন আমরা এই বাটনটায় যখন ক্লিক করব, এই যে নিচে আমাদের ক্লিক হেয়ার একটা বাটন চলে আসছে, এটা আমরা ক্লিক করতেছি, কাজ করতেছে, কিন্তু
বাটনটা মাঝখানে চলে আসুক। এই যে বাটন, এটা এখন আমরা ক্লিক যদি করি তো আমাদের এখন কিন্তু কোনো কাজ করতেছে না। আমরা বাটন ঠিকই নিছি কিন্তু আমাদের ক্লিক কাজ করছে না। কিন্তু এর ভিতরে আমরা যখন একটা অ্যাঙ্কর ট্যাগ মানে href ট্যাগ ইউজ করব তখন আমাদের কি আচ্ছা না, প্রথমে আমরা এ ট্যাগ দিব, এর ভিতরে href লিখে দেব। এই href এর ভিতরে আমরা যা লিখব বলতে আমরা একটা ফাইল পাথ চিনিয়ে দেবো। এই ফাইল পাথের ভিতরে আমরা যেখানে চিনিয়ে দেবো, সাপোজ আমরা যদি আমাদের এখানে গুগলে চলে যাই, GOOGLE, আমরা তো আপনাদেরকে HTTP হাইপার লিঙ্ক সম্বন্ধে আগেই জানিয়েছি। এই গুগলের যে এই যে ফাইল পাথটা যে http://google.com, এই জিনিসটা যদি আমরা এখানে লিখে দেই এবং গো টু এবং এটা সেভ করে দেই, আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই। তো এইখানে দেখেন এই যে go-to-google.com, আমরা কিন্তু অল্প একটু সামান্য একটু কাজ করছি, যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। এটা হচ্ছে এ ট্যাগ, এটাকেও অ্যাঙ্কর ট্যাগ বলে। এর ভিতরে যে এই যে টেক্সটুক, এইটুককে বলে হচ্ছে অ্যাঙ্কর এবং এইটুককে বলে হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্কের ভিতরে আমরা যেটা করছি, আমরা এখানে যে ক্লিক করি দেখেন গুগলে কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ, আমরা তার মানে সফল হয়েছি। এখন আমরা যে জিনিসটা দেখব যে আমাদের কিন্তু আমরা যে পেজে ছিলাম ওই পেজ থেকে ডাইরেক্ট আমাদের গুগলের পেজে নিয়ে যাচ্ছে, আর আমাদের যে ট্যাবটা ছিল এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এখন একটা জিনিস শিখবো যে কীভাবে আমি এখানে ক্লিক করব কিন্তু আমাদের অন্য একটা ট্যাব ওপেন হবে শুধুমাত্র এই লিঙ্কটা ওপেন হওয়ার জন্য। তখন আমাদের কিন্তু এই যে href, আমরা এই ট্যাগের ভিতরে যে href দিয়েছি, এই hrefের পাশে আমাদের একটা নতুন অ্যাট্রিবিউট নিতে হবে, যেটা হচ্ছে কিনা টার্গেট অ্যাট্রিবিউট। এই টার্গেটের ভিতরে যখন আমরা লিখে দেবো ব্ল্যাঙ্ক, তখন ও ব্ল্যাঙ্ক একটা ট্যাব ওপেন করবে শুধু আমার এই লিঙ্কটার জন্য। লেখেন টার্গেট = ডাবল কোটেশন ব্ল্যাঙ্ক। এবার আমরা ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু নতুন একটা উইন্ডোতে সে ওপেন করতেছে কিংবা নতুন একটা ট্যাবে ওপেন করতেছে যতবারই করতেছি। তো এই টার্গেটেড ব্ল্যাঙ্কটা আমরা ইউজ করব শুধুমাত্র যখন আমরা কোনো বাইরের লিঙ্ক আমাদের এই ওয়েবসাইটের ভিতরে দেখাতে যাবো, যে ক্লিক করবে বাইরের কোনো লিঙ্ক নিয়ে যাবে, তখন আমরা টার্গেটেড ব্ল্যাঙ্ক এই জিনিসটা দেখাবো। এখন আমরা আরেকটা জিনিস করব, যে আমি আমার এই যে ডামি টেক্সটগুলো আছে এর ভিতরে আমি একেবারে নিচে একেবারে বটম সেকশনের থেকে আমি একটা অ্যাঙ্কর রাখবো এবং এই অ্যাঙ্করটাকে ক্লিক করব, আমি যেন টপে যেতে পারি, স্ক্রল টু টপ। তো আমি এখানে প্রথমে ওই ট্যাগটাকে কপি করে নিলাম এবং কপির পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এই যে ভিতরের hrefএর ভিতরে যে লিঙ্কটা, এটা তো google.com-এর ছিল আগে। তো এখন এর ভিতরে এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে একেবারে উপরের যে টেক্সটটা, এই যে একটা সেকশন এইখানে নিয়ে আসবে। আমি যখন নিচে একটা অ্যাঙ্করে ক্লিক করব কিংবা নিচে একটা লিঙ্কে ক্লিক করব, আমাকে এইখানে এই সেকশনটাই নিয়ে আসবে। তার জন্য আমাকে প্রথমে করতে হবে যে এই সেকশনটার এই যে টেক্সটুক কিংবা এই যে পুরো সেকশনটা, এই যে প্যারাগ্রাফ ট্যাগটুক, এর ভিতরে আমার একটা আইডি নিয়ে নিতে হবে। যখন আমি একটা আইডি নিয়ে নেব তো একটা স্পেসিফিক নাম পাবে না, আইডি মানেই তো ঠিকানা, তো এই একটা ঠিকানা পেয়ে যাবে। এবার এই ঠিকানাটার নাম ধরেই আমি নিচে hrefএর ভিতরে আমি একটা অলরেডি ঠিকানা দিয়ে দিচ্ছি, আইডি = ডাবল কোটেশনের ভিতরে একটা ঠিকানা। তো এই আইডিটা আমি এখন এই যে hrefএ যে আইডিটার যে নাম দিয়েছিলাম, এবার hrefএ এসে আমি ওই আইডিটার নাম জেনারেট করে দিলাম। এবার আমি ফাইলটাকে সেভ করলাম এবং এখন আপনারা দেখেন যে আমি যখন নিচে এই যে গো টু টপ এখানে ক্লিক করতেছি, ও কিন্তু আমাকে উপরে নিয়ে যাচ্ছে। এবং আপনারা একটা জিনিস দেখেন, আমি যে এই যে টার্গেটেড ব্ল্যাঙ্ক রাখছিলাম তার জন্য কিন্তু একবার রিফ্রেশ হচ্ছে এবং উপরে নিয়ে যাচ্ছে, মানে ও ব্ল্যাঙ্কই ওপেন হচ্ছে। কিন্তু দেখেন আপনারা, ও ব্ল্যাঙ্ক ওপেন হচ্ছে কিন্তু উপরে আমার এই লরেম ইপসামের যেখানে আমি আইডিটা ধরছিলাম সেখান থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি চাচ্ছি আরও উপরে যাব। তো দিস ইজ এ হেডিং, এই ট্যাগটা, এই যে হেডিং ট্যাগটা, এই হেডিং ট্যাগটার ভিতরে আমি এখন আরেকটা আইডি নেব। এই আইডিটা আমি ব্যবহার করব যখন আমি একেবারে নিচে থেকে যখন স্ক্রল করব, যখন আমার এই উপরের হেডিংটুক এখানে এই পর্যন্ত নিয়ে আসে। তো আমি একটা আইডি নিয়ে নিলাম, যে এই সেকশনের জন্য একটা আইডি নিয়ে নিলাম, আইডি = ডাবল কোটেশনের ভিতরে আমি যে নামটা নিতে চাই ওইটাই হচ্ছে আমার প্রতিটা সেকশনের আইডি হবে কিংবা যে কোনো আইডি হবে। এই আইডিটাকে আমি এখন আমি কাজ করতেছি যে আমি এই ট্যাগটাকে কপি করলাম এবং নিচেটা নতুন এই ট্যাগ নিলাম, আর এইটাকে নিলাম যে গো টু টপ।
তো গো টু টপ দিলাম, আর এই যে এই স্টেপের ভিতরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমি এখন ক্লোজ করে দিব। আর এই লিঙ্কটার জায়গায় আমি বসিয়ে দেব হচ্ছে এই যে দিস ইজ এ হেডিং, এর ভিতরে এই দিস ইজ এ হেডিং যে ট্যাগটা, এই ট্যাগটার ভিতরে আমি একটা আইডি ধরেছিলাম, সেটা হচ্ছে এই যে আইডিটা দেখেন, এই যে এই আইডিটা। তো এই আইডিটা আমি এখন এখানে বসিয়ে দেবো এবং ফাইলটাকে সেভ করে দেব। তো ফাইলটাকে সেভ করবেন, আর এই আইডিগুলো আমরা সবসময় ইউনিক আইডি দেবো, একই আইডি ব্যবহার করব না। প্রতিটা আইডির জন্য আমরা একটা নতুন নতুন নাম ব্যবহার করব। তা আমি একটা নতুন নাম দিয়ে দিলাম এখানে, এবং এই ফাইলটাকে দেখেন সেভ করার পর ক্লিক করতেছি, আমি কিন্তু এই যে গো টু টপে চলে আসলাম, দেখছেন? এই যে যতবার ক্লিক করতেছি আমি কিন্তু গো টু টপে চলে আসতেছি। গুগলে ক্লিক করতেছে, গুগলে চলে যাচ্ছে, তার মানে আমার সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এই পর্যন্তই ছিল আমাদের HTML CSS এর বেসিক ক্লাস। এই কোর্সের শেষে আমাদের একটা ওয়েবসাইটের ডিজাইন করে দেখানোর কথা ছিল। তো অবশ্যই আমরা আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এবং সম্পূর্ণ ডিজাইনের লেআউটটা আপনাদের জন্য ভিডিও করে রাখতেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।